সিঙ্গুরের সেই বিশাল টাটা কারখানাটা আজও দূর থেকে দেখলে বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে যায়। দিনের বেলায় জায়গাটা যতটা নির্জন লাগে, রাত নামার পর সেটাকে আরও ভয়ঙ্কর মনে হয়। ভাঙা গেট, মরচে ধরা লোহার কাঠামো, চারদিকে আগাছা, আর অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই বিশাল ফ্যাক্টরি বিল্ডিংটা যেন এখনো কোনো অজানা কিছুর অপেক্ষায় আছে। লোকজন বলে রাত 12টার পর ওখানে অদ্ভুত শব্দ শোনা যায়, কখনো মেশিন চলার আওয়াজ, কখনো মানুষের চিৎকার। আবার অনেকে দাবি করে ভেতরে নাকি আজও কিছু শ্রমিকের আত্মা ঘুরে বেড়ায়, যারা সেই আন্দোলনের সময় মারা গেছিল। এই গল্পগুলো বেশিরভাগ মানুষ গুজব বলে উড়িয়ে দিলেও সিঙ্গুরের আশেপাশের গ্রামের মানুষ রাতের পরে ওই রাস্তা এড়িয়ে চলে, বিশেষ করে পুরনো কারখানার পশ্চিম দিকটা। ওখানে নাকি মাঝরাতে আলো জ্বলে ওঠে, যেন কারখানাটা আবার চালু হয়েছে। অর্ক এসব গল্প শুনে প্রথমে হেসেছিল, কিন্তু পরে যখন সে কয়েকটা পুরনো নিউজ রিপোর্ট আর লোকাল ভিডিও দেখতে শুরু করল, তখন বিষয়টা তার কাছে অদ্ভুত লাগতে শুরু করল। কারণ প্রত্যেকটা মানুষের বর্ণনা প্রায় একই ছিল। রাতে মেশিনের শব্দ, অন্ধকারে মানুষের ছায়া, আর হঠাৎ হঠাৎ ভেসে আসা চিৎকার। অর্কে সঙ্গে সঙ্গে রুদ্রকে ফোন করল। একটা জায়গা পেয়েছি। রুদ্র হেসে বলল, আবার কোথায়? সিঙ্গুরের টাটা কারখানা। কয়েক সেকেন্ড চুপ করে থেকে রুদ্র বলল, যেটা নিয়ে এত গল্প শোনা যায়। হ্যাঁ, কখন যাবি? অর্কে জানতো এই প্রশ্নটা আসবে। সে হেসে বলল, এই শনিবার রাত। দীপ খবরটা শুনে একদম উত্তেজিত হয়ে গেল। ভাই, এটা করলে ভিডিও ভাইরাল হবে। নীল অবশ্য চুপ ছিল। সে আগের জেলের ঘটনার পর থেকে এসব নিয়ে একটু সাবধান হয়ে গেছে। সৌম্য সরাসরি না করে দিয়েছিল, আমি আর কোনো পরিত্যক্ত জায়গায় রাত কাটাতে যাচ্ছি না। রুদ্র হাসতে হাসতে বলল, আগের বার কিছু হয়নি তো? সৌম্য ঠান্ডা গলায় বলল, সবকিছু ক্যামেরায় ধরা পড়ে না। তার কথায় কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো, কারণ আগের ঘটনার পর ওরা কেউই পুরোপুরি স্বাভাবিক ছিল না, বিশেষ করে রুদ্র। সে মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠত, কিন্তু এসব নিয়ে কেউ কথা বলতো না। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে সৌম্যকেও রাজি করানো হলো। শনিবার বিকেলে তারা কলকাতা থেকে বেরোল। আকাশ তখন থেকেই মেঘে ঢাকা। গাড়ির ভেতরে সবাই চুপচাপ ছিল, আগের মতো হাসাহাসি হচ্ছিল না। রুদ্র ক্যামেরা অন করে বলল, আজ আমরা যাচ্ছি সিঙ্গুরের সেই পরিত্যক্ত টাটা কারখানায়। তার গলায় চাপা উত্তেজনা ছিল, কিন্তু চোখে স্পষ্ট অস্বস্তি। হাইওয়ে ছেড়ে গ্রামের রাস্তা ধরতেই চারপাশের পরিবেশ বদলে গেল। ছোট ছোট বাড়ি, ফাঁকা মাঠ, দূরে বিদ্যুতের খুঁটির আলো, আর মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা উইন্ডোশিল্ডে পড়ার শব্দ। একসময় রাস্তার ধারে একটা ছোট চায়ের দোকানে তারা গাড়ি থামাল। চা খেয়ে তারপর কারখানার দিকে যাবে। দোকানে কয়েকজন স্থানীয় লোক বসেছিল। অর্কদের ক্যামেরা দেখে সবাই একবার তাকাল। চা দিতে দিতে দোকানদার জিজ্ঞেস করল, কোথা থেকে আসছেন? অর্ক বলল, কলকাতা। কোথায় যাবেন? টাটা ফ্যাক্টরির দিকে। কথাটা শুনতেই দোকানের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। একজন বৃদ্ধ ধীরে ধীরে তাদের দিকে তাকাল, তারপর নিচু গলায় বলল, রাতে? রুদ্র হেসে বলল, হ্যাঁ, একটু ভিডিও করব। বৃদ্ধ লোকটা চুপ করে কয়েক সেকেন্ড তাদের দেখল, তারপর বলল, ওই জায়গায় রাত হলে ভিডিও করতে যায় না বাবা। দীপ হেসে বলল, আপনারাও কি ভূতের গল্পে বিশ্বাস করেন? লোকটা এবার চায়ের কাপটা নামিয়ে রাখল। তার গলাটা কেমন যেন ভারী হয়ে গেল। বিশ্বাস না করলে মানুষ ভয় পায় না, আমি নিজের কানে শুনেছি।
সৌম্য আস্তে করে জিজ্ঞেস করল, কি শুনছেন? বৃদ্ধ লোকটা দোকানের বাইরে অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে বলল, রাতে ওখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ভেতর থেকে মেশিন চলার আওয়াজ এলো। তারপর মানুষের চিৎকার। দোকানের ভেতরের বাতাস যেন ঠান্ডা হয়ে গেল। লোকটা আবার বলল, অনেকগুলো মানুষ একসাথে চিৎকার করছিল। নীল জিজ্ঞেস করল, আপনি ভেতরে গেছেছিলেন? বৃদ্ধ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না, কারণ যারা ভেতরে গেছে সবাই ঠিকঠাক ফেরেনি। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল, দূরে বাজ পড়ল। রুদ্র জোর করে হেসে বলল, এসব গুজবও হতে পারে। বৃদ্ধ শান্ত গলায় বলল, হতে পারে। তারপর ধীরে ধীরে যোগ করল, তবে একটা কথা মনে রাখবেন। সবাই তার দিকে তাকাল। লোকটা নিচু গলায় বলল, রাতে যদি কারখানার ভেতরে সাইরেন বাজতে শোনেন, সে কয়েক সেকেন্ড থামল, তাহলে পিছনে না তাকিয়ে দৌড় আবেন। চায়ের দোকান থেকে বেরিয়ে আসার সময় বৃষ্টি অনেকটাই বেড়ে গিয়েছিল। আকাশে একের পর এক বিদ্যুৎ চমকাচ্ছিল। রাস্তার দুপাশের মাঠগুলো কুয়াশার মতো বৃষ্টির পর্দায় ঢেকে যাচ্ছিল। অর্ক গাড়ির গতি একটু কমিয়ে দিল। সামনে দূরে অন্ধকারের মধ্যে বিশাল একটা কাঠামো ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। সিঙ্গুরের সেই পরিত্যক্ত টাটা কারখানা, ভাঙা গেট, মরচে ধরা লোহার ফ্রেম, উঁচু টাওয়ার আর অন্ধকারে দাঁড়িয়ে থাকা বিশাল বিল্ডিংগুলোকে দেখে মনে হচ্ছিল যেন মৃত্যু একটা শহর। গাড়ি যত কাছে যাচ্ছিল তত যেন চারপাশের বাতাস ভারী হয়ে উঠছিল। দীপ জানালার বাইরে তাকিয়ে আস্তে করে বলল, জায়গাটা সত্যিই অস্বাভাবিক লাগছে। রুদ্র ক্যামেরা অন করল, তার হাত একটু কাঁপছিল। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সিঙ্গুরের সেই পরিত্যক্ত টাটা কারখানার সামনে। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ ক্যামেরাটা কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। স্ক্রিনে শুধু ঝিরঝির শব্দ। নীল ভ্রু কুঁচকে বলল, ব্যাটারি তো ফুল চার্জ ছিল। রুদ্র আবার ক্যামেরা চালু করল। এবার ঠিক চলতে লাগলো, কিন্তু তার মুখে আগের হাসিটা আর ছিল না। অর্ক গেটের সামনে গিয়ে দাঁড়াল। গেটটা আধ খোলা ছিল। হালকা ঠেলেতেই কড়কড় শব্দ করে খুলে গেল। সেই শব্দটা পুরো ফ্যাক্টরির ভেতরে প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল। সৌম্য আস্তে করে বল, আমার মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত। অর্ক এবারও নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। আর একটু ভেতরে যাই, কিছু না থাকলে বেরিয়ে আসব। তারা টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল। কারখানার ভেতরটা বাইরে থেকে যত বড় লাগছিল, বাস্তবে তার থেকেও অনেক বেশি বিশাল। চারদিকে লোহার পাইপ, ভাঙ্গা মেশিন, জং ধরা কনভেয়ার বেল্ট, মাটিতে বৃষ্টির জল জমে আছে। হাঁটার সময় জুতোর শব্দ প্রতিধ্বনির মতো ফিরে আসছিল। হঠাৎ কোথাও একটা ধাতব আওয়াজ হলো, ঠান। সবাই থেমে গেল। নীল টর্চ ঘুরিয়ে চারপাশে আলো ফেল। এও নেই, শুধু অন্ধকার। রুদ্র ফিসফিস করে বলল, শব্দটা কোথা থেকে এল? দীপ বলল, হয়তো লোহার কিছু পড়েছে। কিন্তু তার নিজের গলাতেও ভয় ছিল। তারা আরো ভেতরে এগোল। একটা বিশাল হলাঘরের সামনে এসে দাঁড়াল। ওখানেই একসময় গাড়ির যন্ত্রাংশ তৈরি হতো। এখন পুরো জায়গাটা অন্ধকারে ডুবে আছে। হঠাৎ রুদ্র হাত তুলে সবাইকে থামাল। শুন। সবাই চুপ হয়ে গেল। দূরে কোথাও খুব হালকা একটা শব্দ শোনা যাচ্ছে, ঘররর ঘররর। মনে হচ্ছে কোনো বড় মেশিন চলছে। সৌম্যের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এখানে তো বিদ্যুৎ নেই। শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগল। তার সঙ্গে যোগ হলো ধাতব শব্দ। মনে হচ্ছিল পুরো ফ্যাক্টরি আবার চালু হয়ে গেছে। তারপর হঠাৎ প্রাণ! একটা বিকট সাইরেন পুরো কারখানার ভেতর বেজে উঠল। সবাই কেঁপে উঠল।
সৌম্য চিৎকার করে বলল, দৌড়াও। কিন্তু অর্ক স্থির হয়ে দাঁড়িয়েছিল, কারণ সে সামনে যা দেখছিল সেটা বিশ্বাস করা কঠিন। অন্ধকার হলঘরের ওপাশে একে একে আলো জ্বলতে শুরু করেছে। পুরনো মেশিনগুলো নিজে নিজে নড়ছে, আর তাদের মাঝখানে অস্পষ্ট কিছু মানুষের ছায়া ঘুরে বেড়াচ্ছে। রুদ্র কাঁপা গলায় বলল, ওগুলো মানুষ। ঠিক তখনই একটা ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে ঘুরে তাকাল। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু চোখ দুটো অস্বাভাবিক সাদা। পরের মুহূর্তেই চারপাশের সব ছায়া একসাথে থেমে গেল। পুরো ফ্যাক্টরি আবার নিস্তব্ধ। তারপর একসাথে সবগুলো ছায়া তাদের দিকে হাঁটতে শুরু করল। দ্বীপ পিছিয়ে গেল। না না, অর্ক চিৎকার করল, দৌড়াও। তারা দৌড়াতে শুরু করল। লোহার পাইপের ফাঁক দিয়ে, ভাঙা মেশিনের পাশ দিয়ে প্রাণপণে ছুটছিল সবাই। এর শব্দ আসছিল, মনে হচ্ছিল পুরো কারখানার ভেতর থেকে কেউ তাদের তাড়া করেছে। রুদ্র দৌড়াতে দৌড়াতে পিছনে তাকাল, আর সঙ্গে সঙ্গে থেমে গেল। অন্ধকারের মধ্যে কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে। সবাই একইভাবে মাথা নিচু করে। তাদের শরীর আধো ভেজা, মুখে কাদা আর কালো দাগ। হঠাৎ তারা সবাই একসাথে মাথা তুলল, আর তারপর একসাথে চিৎকার করে উঠল। সেই চিৎকার মানুষের মতো ছিল না। রুদ্র ভয়ে জমে গেল। অর্ক তাকে টেনে নিয়ে আবার দৌড়াতে লাগল। এক সময় তারা একটা ছোট অফিস রুমে ঢুকে দরজা বন্ধ করল। সবাই হাঁপাচ্ছিল। বাইরে আবার নিস্তব্ধতা, শুধু দূরে বৃষ্টির শব্দ। নীল মাটিতে বসে পড়ল। এগুলো কি ছিল? কেউ উত্তর দিতে পারেন না। হঠাৎ রুদ্র টেবিলের ওপর কিছু দেখতে পেল। ধুলো জমা একটা পুরনো ফাইল। সে ফাইলটা খুলল। ভেতরে কিছু রিপোর্ট, কয়েকটা পুরনো ছবি, আর একটা নাম বারবার লেখা, প্রজেক্ট সেক্টর 7। অর্ক ভ্রু কুঁচকে বলল, এটা কি? রুদ্র পড়তে লাগল, কারখানার নিচে গোপন গবেষণা। কিসের গবেষণা? রুদ্রের গলা শুকিয়ে গেল। মানুষের মানসিক শক্তি আর ভয় নিয়ে। ঠিক তখনই বাইরে আবার সাইরেন বেজে উঠল। তারপর দরজায় ধীরে ধীরে ধাক্কার শব্দ শুরু হল। ঠক ঠক ঠক। সবাই চুপ হয়ে গেল। ধাক্কাটা ধীরে ধীরে জোরে হতে লাগল। ঠাস ঠাস ঠাস। মনে হচ্ছিল দরজার বাইরে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। সৌম্য প্রায় কাঁদতে শুরু করল, ওরা আমাদের খুঁজে পেয়েছে। ঠিক তখন ঘরের এক কোণ থেকে কর্কশ গলা শোনা গেল, তোমরা এখানে কেন এসেছে? সবাই চমকে ঘুরে দাঁড়াল। অন্ধকারে একজন বৃদ্ধ বসে আছে, ময়লা জামা, দাড়িতে মুখ ঢাকা, তার চোখ দুটো ক্লান্ত। অর্ক অবাক হয়ে বলল, আপনি কে? লোকটা ধীরে ধীরে বলল, আমি এখানে কাজ করতাম। এখানে থাকেন? লোকটা হালকা হাসল, থাকা না, আটকে আছি। বাইরে আবার ধাক্কার শব্দ হল। লোকটা উঠে দাঁড়াল, ওরা তোমাদের ছাড়বে না। নীল বলল, ওরা কারা? লোকটার চোখে আতঙ্ক ফুটে উঠল, যাদের এখানে মেরে ফেলা হয়েছিল। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। লোকটা ধীরে ধীরে বলল, কারখানার নিচে একটা গোপন জায়গা ছিল, সেখানে কিছু পরীক্ষা চলত। যারা কাজ করত তাদের অনেককে আর বাইরে বেরোতে দেওয়া হয়নি। অর্ক জিজ্ঞেস করল, আপনি এতদিন এখানে ছিলেন? লোকটা মাথা নাড়ল, আমি পালাতে পারিনি। হঠাৎ দরজাটা প্রচণ্ড জোরে কেঁপে উঠল, ধাম। তারপর বাইরে থেকে অসংখ্য গলা একসাথে ফিসফিস করতে লাগল, দরজা খোলো, দরজা খোলো। মিয়া কানে হাত চাপা দিল। লোকটা দ্রুত বলল, চলো, নিচে যেতে হবে। সে ঘরের পেছনের আলমারিটা সরাল। পেছনে একটা লোহার দরজা। দরজাটা খুলতেই নিচে নামা সিঁড়ি দেখা গেল। সবাই তাড়াতাড়ি নিচে নামতে লাগল। উপরে দরজায় আঘাতের শব্দ আরো বাড়ছিল। সিঁড়ি শেষ হতে একটা বিশাল আন্ডারগ্রাউন্ড চেম্বার দেখা গেল। চারদিকে পুরনো কম্পিউটার, ভাঙা কাঁচ, আর দেওয়ালে অদ্ভুত চিহ্ন।
ঘরের মাঝখানে একটা বিশাল কাচের ঘর ছিল, ভেতরে কালো দাগ ছড়িয়ে আছে। লোকটা আস্তে করে বলল, ওটাকে এখানে আটকে রাখা হয়েছিল। অর্ক কাঁপা গলায় বলল, তাকে? লোকটা উত্তর দেওয়ার আগেই পুরো ঘর অন্ধকার হয়ে গেল। তারপর ধীরে ধীরে লাল রঙের একটা ইমার্জেন্সি লাইট জ্বলে উঠল। লাল আলোয় চারপাশ আরও ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ কাচের ঘরের ভেতর কিছু নড়ল। সবাই স্থির হয়ে গেল। তারপর ধীরে ধীরে একটা মানুষের মতো ছায়া উঠে দাঁড়াল, কিন্তু ওটার শরীর পুরো কালো। তা মনে হচ্ছিল ধোঁয়া দিয়ে তৈরি। দুটি সাদা চোখ অন্ধকারে জ্বলছে। লোকটা আতঙ্কে পিছিয়ে গেল। না, এটা জেগে উঠেছে। পরের মুহূর্তেই কাচের ঘরটা ফেটে গেল। বিকট শব্দে চারদিকে কাচ ছড়িয়ে পড়ল। ছায়াটা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এল, আর তার সঙ্গে সঙ্গে পুরো কারখানা কাঁপতে শুরু করল। উপরে আবার মেশিনের শব্দ, সাইরেন, মানুষের চিৎকার। মনে হচ্ছিল পুরো জায়গাটা জীবন্ত হয়ে উঠেছে। অর্ক চিৎকার করল, বেরোনোর রাস্তা কোথায়? লোকটা কাঁপা হাতে সামনের ট্যানেলের দিকে দেখাল। ওদিক দিয়ে। তারা দৌড়াতে শুরু করল। পেছন থেকে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার চলার সঙ্গে সঙ্গে দেওয়ালে কালো দাগ পড়ছিল। রুদ্র হঠাৎ পিছনে তাকিয়ে জমে গেল। কারখানার মৃত শ্রমিকদের ছায়াগুলো আবার দেখা যাচ্ছে। তারা সবাই সেই কালো জিনিসটার পিছনে হাঁটছে। মনে হচ্ছিল ওটাই তাদের নিয়ন্ত্রণ করেছে। ট্যানেলের ভিতর বাতাস আজ ভারী হয়ে উঠেছিল। সৌম্য হাঁপাতে হাঁপাতে পড়ে গেল। অর্ক তাকে তুলে নিল। আর একটু। হঠাৎ সামনে আলো দেখা গেল। তারা আরো জোরে দৌড়াল। ঠিক তখন পিছন থেকে বৃদ্ধ লোকটার চিৎকার শোনা গেল। সবাই ঘুরে তাকাল। লোকটা দাঁড়িয়ে আছে টানেলের মাঝখানে। তার হাতে একটা পুরনো সুইচ। সে চিৎকার করে বলল, বেরিয়ে যাও। অর্ক চেঁচিয়ে উঠল, আপনি? লোকটা হালকা হাসল। এবার সব শেষ হোক। পরের মুহূর্তেই সে সুইচটা টিপে দিল। বিকট বিস্ফোরণে পুরো আন্ডারগ্রাউন্ড কেঁপে উঠল। আগুনের ঝলক টানেলের ভেতর ছড়িয়ে পড়ল। অর্করা প্রাণপণে সামনে দৌড়াল। তারপর একসময় তারা বাইরে বেরিয়ে এল। বাইরে তখন ভোর হয়ে গেছে। বৃষ্টি থেমে গেছে। দূরে দাঁড়িয়ে তারা দেখল পুরো কারখানার ভেতর আগুন ঝলছে। ধোঁয়া আকাশে উঠছে। রুদ্র হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তার হাতে এখনো ক্যামেরাটা ছিল। ক্যামেরার স্ক্রিনে শেষ রেকর্ড হওয়া ভিডিওটা চলছিল। ভিডিওতে কয়েক সেকেন্ডের জন্য সেই কালো ছায়াটাকে দেখা গেল। তারপর হঠাৎ ভিডিও ঝাপসা হয়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তারা শেষে দেখল। আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকা শত শত ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল বহু বছর পরে তারা মুক্তি পেল। কয়েক মাস পরে সরকারিভাবে বলা হয়েছিল শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। কারখানার ভেতরে কি ছিল সেটা আর কেউ জানল না। অর্করা সেই ভিডিও পুরো কখনো আপলোড করেনি, শুধু কিছু অংশ দিয়েছিল। কিন্তু আজও সেই ভিডিওর একটা জায়গা নিয়ে সবাই আলোচনা করে। যখন তারা প্রথম গেটের সামনে দাঁড়িয়েছিল, তখন ভাঙা টাওয়ারের ওপর একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিল, একদম স্থির। তার মুখ দেখা যাচ্ছিল না। কিন্তু ভিডিওর শেষে আগুন লাগার ঠিক আগে সেই একই মানুষটাকে আন্ডারগ্রাউন্ডে দেখা যায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, কারখানার পুরনো রেকর্ড অনুযায়ী সেই লোকটা প্রায় 15 বছর আগেই মারা গিয়েছিল। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, কারণ সামনে আরও এমন সত্যি ঘটনা অবলম্বনে ভয়ঙ্কর আর রহস্যময় গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। আর কমেন্ট করে জানাও পরের ভিডিওতে
তোমরা কোন জায়গার ভূতের গল্প শুনতে চাও।